এটা আমাদের এখানে টেলিভিশনগুলোতে লাইভ করেছে এবং দেশের মানুষও দেখেছে। এবং সবচেয়ে বড় কথা হলো কি, ওনাকে এমন একটা মামলায় ওনার বিচার দেওয়া হয়েছে যে ঘটনাটা এখনো মানুষের মনে খুব লম্বা স্মৃতি হয়ে থাকেনি, মানে একদম দগদগে ঘার মতোই আছে। মাত্র 1 বছর আগে যে ঘটনাটা ঘটেছে তারই প্রেক্ষিতে কিন্তু বিচারটা হয়েছে। এবং যারা মারা গিয়েছেন ওই সময়ে, যারা আহত হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, তাদের স্মৃতি কিন্তু নতুন করে মনে করার কিছু নেই। এটা খুবই একদম মানে টাটকা ঘটনা। কাজেই এই বিচারটা মানে খুব অল্প সময়ের মধ্যে হয়েছে। এখন সমস্যাটা কি, যে ওই জুলাই আগস্টে যা ঘটেছিল গত বছরের, তার দায় কিন্তু কোনোভাবেই উনি অস্বীকার করতে পারবেন না। উনি পারবেন না, ওনার স্বরাষ্ট্রমন্ত্রী পারবেন না, ওনার মন্ত্রিসভাও পারবেন না। যদি পারতেনই তাহলে তো তারা সবাই দেশ ছেড়ে পালাতেন না এভাবে। ওটাই প্রমাণ করে ওনাদের মধ্যে কিছু একটা দুর্বলতা আছে। তো সবই ঠিক আছে, কিন্তু যে জায়গাটা নিয়ে মানুষ হয়তো পরবর্তী সময়ে কথা বলবে এবং এখনো কিছু কথা বলছি, সেটা হলো যে বিচার প্রক্রিয়াটা কেমন হলো। বিচার প্রক্রিয়াটা কি বেশি তাড়াহুড়া করে হলো? বিচার প্রক্রিয়ায় কি আসামি পক্ষ পর্যাপ্ত তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছেন? অথবা বিচার প্রক্রিয়াটা, যেমন ধরেন আমি উদাহরণ দিয়ে বলি, এর আগে যে পলিটিক্যাল যে এই ধরনের যে মামলাগুলো হয়েছে, ধরেন এই আদালতে যে মামলাগুলো হয়েছে, সবাই আসামি পক্ষের লোকজন কিন্তু তাদের পর্যাপ্ত আজকে যিনি প্রসিকিউটর, উনি কিন্তু এর আগে যখন রাজাকারদের বিরুদ্ধে মামলাগুলো হয়েছিল, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে মামলা হয়েছিল, তখন কিন্তু উনি তাদের পক্ষের উকিল ছিলেন। এটাও একটা ইন্টারেস্টিং বিষয় যে এই আদালতে কিছুদিন আগে যিনি আসামি পক্ষে ছিলেন, এবার উনি আবার বাদী পক্ষে চলে এসেছেন। যা ক্ষমতার পরিবর্তন হয়েছে, রাষ্ট্র ক্ষমতায় নতুন লোক এসেছে, কাজে এগুলো তো হচ্ছে, আমরা দেখছি। প্রশ্নটা হচ্ছে যে এবারে কিন্তু শেখ হাসিনা বলেন, মামলাতে আসামি ছিল 3 জন, শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন আইজিপি। আইজিপি তো নিজের রাজসাক্ষী হয়ে গেছে, ওনার ব্যাপারটা বাদ রাখি। আর যে 2 জন আছে, ওই 2 জনের পক্ষে কিন্তু কোনো উকিল নিয়োগ করা যায়নি, উকিল নিয়োগ হয়নি, আসলে কেউ উকালতি করতে আসেনি। এই জিনিসটা আমার কাছে একটু বিস্ময়কর ঠেকেছে এই কারণে যে কেন উকিল আসতো না? রাষ্ট্রই একজন উকিলকে নিয়োগ করেছেন, রাষ্ট্র যাকে উকিল হিসেবে নিয়োগ করেছেন মিস্টার আমির হোসেন তার নাম, তাকে আমি আগে কখনো চিনতাম না। তো উনি দেখলাম আজকে মামলার পরে বলছেন যে উনি নাকি ক্ষুব্ধ, ওনার নাকি হৃদয়ে অনেক ব্যথা এই মামলার রায়ে, বলছেন। আর ওনার মুখে দেখলাম হাসি, মানে যা উচ্চারণ করছেন তার রিফ্লেকশন তার মুখে পড়ছে না। তো এটাও ঠিক বুঝলাম না যে আসলে কি উনি ক্ষুব্ধ, আসলে কি ওনার হৃদয়ে ক্ষত বিক্ষত হচ্ছে, আমি জানি না, আমি বলতে পারবো না এগুলো। বাট এগুলো দেখে না মনে হয় কি যে এটা সবকিছু সাজানো হলো। তো এটা তো সাজানো হওয়ার দরকার ছিল না, এটাকে আরেকটু সিরিয়াসলি মামলাটা নেওয়া যেত। এখন বলবেন যে আওয়ামী লীগের কেউ আসলো না কেন, অথবা শেখ হাসিনার কোনো উকিল তার পক্ষে কেউ দাঁড়ালো না কেন। আমি একবার শুনেছিলাম যে যেটা এখানে পান্না সাহেব ওখানে দাঁড়াতে চাচ্ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেটা কেন হয়নি আমি বলতে পারবো না। তো এইগুলি কিন্তু আলোচনায় আসবে, হয়তো এখন কেউ আসছে না, মবের ভয়ে কেউ আসছে না, অথবা এমনও হতে পারে মবের ভয়ে তার পক্ষে কেউ উকিল হিসেবে দাঁড়াতে চায়ও নি, এরকম কিন্তু হয় বাংলাদেশে। বাংলাদেশে অনেক আওয়ামী পন্থী উকিল এখন মনে করেন বিভিন্ন জায়গায় যে দাঁড়াতে পারে না। তবে আমার কাছে আমার যেটা কথা সেটা হলো, অবশ্যই মানে যদি উনি অপরাধ করেছেন তো বটে, আমি তো মনে করি উনি অপরাধ করেছেন, কাজে সেগুলোর বিচার হওয়া উচিত। কিন্তু সেই বিচারটা যেন সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেই বিচারটা যেন মানে আপনার আন্তর্জাতিক মান সম্পন্ন হয়। কারণ আপনি কিন্তু এলেবেলে কোনো লোককে কিন্তু সাজা দিচ্ছেন না, আপনি সাজা দিচ্ছেন এই দেশের একজন সাবেক প্রধানমন্ত্রীকে। এবং আমাদের দেশের ইতিহাস, এই দেশের কোন সাবেক রাষ্ট্রনায়ক, কোন সাবেক সরকার প্রধানের কিন্তু পর্যন্ত মৃত্যুদণ্ড হয় নাই, এটাও তো একটা নতুন ঘটনা কিন্তু। কাজেই এগুলো নিয়ে আমার মনে হয় যে মানে আরেকটু ট্রান্সপারেন্ট করা প্রয়োজন ছিল। আমার জন্য মনে হয়েছে একটু তাড়াহুড়া। আমরা শুনেছিলাম এর আগে যে আমাদের আইন উপদেষ্টা বলেছিলেন, একটা নির্দিষ্ট সময়সীমা দিয়েছিলেন, এর মধ্যে রায় হয়ে যাবে। কবে রায় হয়ে যাবে এটা আইন উপদেষ্টাই বা কি করে বলেন, সেটাও আমার কাছে কিন্তু ক্লিয়ার না। তবে উনি যেভাবে বলেছিলেন সেভাবেই তো হচ্ছে রায়টা, অল্প সময়ের মধ্যে হলো। 1.5 বছরের মধ্যে একটা হত্যা মামলা, এত বড় একটা হত্যা মামলা রায় 1.5 বছরের মধ্যে হয়ে গেল। তো এটা আবার আমার মনে আছে এনসিপি একজন নেতা বলেছিলেন যে শেখ হাসিনার আপনার বিচারের আগে কোনো নির্বাচন হবে না, সেটাও যেন বাস্তবায়িত হলো যেন। তো এখন আমি সবগুলো বলতে পারবো না এটা আসলে কি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে। তবে আমি মনে করি
যে অপরাধ ছিল গত জুলাই আগস্টে, সেই অপরাধের বিচার হওয়া উচিত এবং সেই বিচারটা যেন বিচারের মতোই বিচার হয় সেরকমই হওয়া উচিত। যেন উভয় পক্ষ যার যার পক্ষে বক্তব্য, আত্মপক্ষ সমর্থন সব সুযোগ পায় এবং তারপর তার অপরাধ যদি থাকে, আমি তো মনে করি না অপরাধ ছিল, তাহলে তার তো বিচার হওয়া উচিত। না হলে তো এটা উদাহরণ হওয়া থাকা দরকার। তাহলে পরবর্তী সময়ে যখন নাকি নতুন কেউ আসবে, নতুন কোনো স্বৈরাচার যদি আসতে চায়, তাদের জন্য একটা উদাহরণ হিসেবে থাকা উচিত বলে আমি মনে করি। না, আপনি ঠিকই বলেছেন। সে সঙ্গে আরেকটা কথা আমার কাছে, যেমন আমি যদি প্রতিক্রিয়ার কথা বলি বা এই বিষয়টা নিয়ে আমি আপনাকে একটু রায়ের পর যা বললেন শেখ হাসিনা, যদি আমি বলি শেখ হাসিনার একটা প্রতিক্রিয়া আমরা পেয়েছি, সেখানেও তিনি বলছেন যে এমন একটি ট্রাইব্যুনাল যেখানে ন্যায্যভাবে অভিযোগ যাচাই পরীক্ষা করা হয়নি, অভিযোগকারীর মুখে মুখে হতে আমি ভয় পাই না, মানে মুখোমুখি হতে আমি ভয় পাই না। তিনি আরো যোগ করেন যে তিনি অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ করছেন এই অভিযোগগুলো হেগ আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যেতে। হাসিনা উল্লেখ করেন তিনি তার মানবাধিকারের উন্নয়ন সংক্রান্ত রেকর্ড নিয়ে তিনি গর্ববোধ করছেন। মানে উনি কিন্তু এই প্রতিক্রিয়াটা জানিয়েছেন। এবং আজকে দেখলাম যে কাদের সাহেব অর্থাৎ সাধারণ সম্পাদক ছিলেন, উনি বলছেন এই বিচারটি পূর্ব পরিকল্পিত, অর্থাৎ সবকিছু ঠিক করে রাখা হয়েছে এবং সবকিছু ঠিক করে রাখার পরে এই একটা বিচার, মানে ক্যাঙ্গারু কোর্ট বলেছেন উনি, ক্যাঙ্গারু কোর্ট। এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্নগুলো তো আসবে, এই প্রশ্নগুলো থাকবে, কিন্তু আপনি যেমনটি বললেন যে আরো একটু সময় নিয়ে করা উচিত ছিল কিনা, যেটা আপনি বললেন। এখন প্রশ্ন হচ্ছে, আমি প্রশ্ন করতে চাই যে যা কিছু ঘটেছে সবগুলো কিন্তু রেকর্ডেড, মানে এমন না যে কোনো কিছু হয়তো আমরা আন্দাজ করে বলছি, সবকিছু রেকর্ডেড, সবকিছু এখানে রেকর্ড আছে, সবকিছু লিপিবদ্ধ আছে, আমরা সবাই দেখছি, নিজের চোখে দেখেছি, হ্যাঁ, টেলিভিশনে দেখেছি, হ্যাঁ, এবং সবকিছু আমাদের ডকুমেন্টেড। সো এরকম একটি বিচারের জন্য কি মানে অনেক বেশি সময় নেওয়া দরকার, কি বলে? না, অনেক বেশি আর কম বেশি সেটা ব্যাপার না। ব্যাপারটা হলো কি যে আমার যেটা বক্তব্য যে একটা হত্যা মামলা না অনেক কিছু থাকে কিন্তু, আচ্ছা, হ্যাঁ, অনেক নানা রকম সাক্ষী টাক্ষী অনেক থাকে। তো এখানে ততগুলি বোধহয় হয়নি এখানে। আর আরেকটা জিনিস হলো যে প্রথম যেটা বললাম যে আত্মপক্ষ সমর্থনের জন্য একটা সুযোগ থাকা উচিত ছিল। সেটাও ছিল, যাকে নিয়োগ করা হয়েছিল উনি তো হাসিনার পক্ষেরই উকিল ছিলেন বলে উনি দাবি করেছেন, রাষ্ট্র তাকে নিয়োগ করেছে। কিন্তু এটা কি হাসিনা নিজেই তাকে তার পক্ষের উকিল মনে করেন? আমার তো মনে হয় না। আসাদুজ্জামান কামাল মনে করেন? আমার সেটাও মনে হয় না। উনি কি মানে এটা তো ভাই যত কিছুই বলেন তারা তো বলবে, আওয়ামী লীগ তো বলে এটা রাজনৈতিক মামলা, আওয়ামী লীগ সেটা বলে না? বলে তো। তাহলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কি ওই লোকের কোনো সম্পর্ক আছে? তাও তো নেই। কাজে আমাদের দেশে কি আগে অলরেডি বিচার বিভাগে বিশেষ করে যারা আইনজীবী আছে তাদের মধ্যে কি স্পষ্ট বিভাজন হয়নি? কেউ কেউ আওয়ামী লীগের, কেউ কেউ বিএনপি, এটা তো আছেই। কাজে সেভাবে যদি মানে আইনজীবী নিয়োগ করা যেত অথবা আইনজীবী যদি আসতে পারতেন, এখন কেন আসলেন না আমি জানি না। তারা কি মবের ভয়ে আসলেন না? তাদের কি মব দিয়ে ভয় দেখানো হয়েছিল? এটাও তো হতে পারে। কেন যেটা এখানে পান্না সাহেব আসলেন না সেটা আমি বলতে পারবো না, কিন্তু এগুলিও কিন্তু আলোচনায় আসবে। যখন এখনো তো কিছু আসবে না, এখনো তো কেউ বলার সাহস পাচ্ছে না। আমি যেটা বলছি সেটাও তো মনে করেন আমাকে এই জন্য হয়তো প্রশ্নের হতে পারে কেন আমি এগুলি বললাম। শুনেন আমি বলি, আপনি আজকে কিছু বললেন কি বললেন না সেটা নিয়ে কিন্তু এটাই কিন্তু শেষ দিন না। আপনি মনে করেন এই ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধের জন্য দায়ে অনেককে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে। সেই মামলাগুলো কি আন্তর্জাতিক মানের হয়েছে? এটা নিয়ে কি এখন প্রশ্ন উঠছে না? উঠছে। প্রশ্ন তখন উঠেছিল, এখনো উঠছে। এখন সেই লোকগুলোকে আপনি ফাঁসিতে ঝুলাই দিচ্ছেন, এখন তো আর ব্যাক করতে পারবেন না। কিন্তু সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আছে। তারপরেও সেখানে তো তাজুল ইসলাম সাহেবের মতো লোকেরা তো ওনার বিপক্ষে, মানে ওই রায়ের বাদীর বিপক্ষে, গভর্নমেন্টের বিপক্ষে, তাদের বাদীদের পক্ষে উনি তো লড়াই করেছেন। উনি তো সেই পর্যায়ের মানে উকিল, অত্যন্ত ভালো উকিল উনি। কিন্তু সেরকম উকিল কি আজকে হাসিনা অথবা আসাদুজ্জামানের পক্ষে ছিল? এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু উঠবে আলটিমেটলি। আমার কথা হলো কি, দেখেন এই যে ওবায়দুল কাদের সাহেব এখন বলতেছেন যে ডায়লগ দিচ্ছেন যে এটা সবাই জানতো। হ্যাঁ, সবাই জানতো, এটা কিন্তু সত্য। এদেশের যারা দেশে বাস করে তারা সবাই জানতো রায় কি হবে। অনেক হয়তো ভেবেছিল হয়তো মৃত্যুদণ্ড না হয়ে যাবজ্জীবন হবে, কিন্তু সাজা যে উনি পাবেন এটা নিয়ে কিন্তু কারো মনে কোনো সন্দেহ ছিল না। কেন ছিল না?
এটা কিন্তু আমি বিচার বিভাগকে দোষ দিচ্ছি না, আমি বলছি যে ছিল না এই কারণে। সবাই তো জানেন শেখ হাসিনা কি করেছেন। শেখ হাসিনা কি মন্দ কাজ করেননি? করেছেন তোর ভাই। ওই সময় যে গুলিগুলি হয়েছে, ওই সময় যারা মারা গেছে, ওই সময় যে টর্চার হয়েছে, যে সমস্ত লোককে গুম করা হয়েছে, তার দায় কি শেখ হাসিনা এড়াতে পারেন? পারেন না তো, অন্তত আমি তো মনে করি পারেন না। কাজেই বিচারের মুখোমুখি হতেই হবে। এটা নিয়ে কোনো সন্দেহ আমাদের মধ্যে ছিল না। কিন্তু ওবায়দুল কাদের সাহেব যেভাবে বলেছেন বিষয়টা সেভাবে ঘটেনি, বরঞ্চ ওনাদের আমলে তো সবাই জানতো, ওনাদের আমলে সবাই জানতো না যে নিজামীর কি হবে, আলী হাসান মুজাহিদের কি হবে, সবাই জানতো। কেন জানতো? মাসুদ ভাই শুধু এটা না তো, সেটা হচ্ছে যে আওয়ামী লীগও তো মব তৈরি করেছিল, এবং আওয়ামী লীগ মব তৈরি করে এই যাবজ্জীবন কারাদণ্ডকে মানে মানে ইয়েতে নেওয়ার আমরা জানি। যেটা আমার মনে আছে ওটা হলো কাদের মোল্লা রায়টা, ওটা যাবজ্জীবন ছিল। ওই সময় সরকারের পক্ষে আইন ছিল না যে এটা সে আপিল করতে পারবে, বাদী পক্ষের আপিলের কোনো নিয়ম ছিল না। তো তারা এখানে আপনার ওই গণজাগরণ মঞ্চ নামে শাহবাগে ওটা করে আন্দোলন করেছিল, এবং করে তারপরে সরকারকে বাধ্য করেছিল যে ওই আইনটা করতে, এবং ওই আইন করার ফলে ওই আইনে বলে তারা আপিল করেছিল, এবং আপিলে মৃত্যুদণ্ড হয়েছিল। এগুলো সবই হয়েছিল। আমি ওটাই তো অস্বীকার করছি না, আমি তো ওইটাকে ভালো বলছি না রে ভাই। ওইটাও আপত্তি ছিল, এটা নিয়ে হয়তো আপত্তি উঠতে পারে, না উঠতে পারে, আমি বলছি না যে উঠবেই, কিন্তু আমি বলছি যে বিষয়গুলো ট্রান্সপারেন্ট করলে ভালো হয়। বিচার যদি বিচারের মতো হয় তাহলে ভালো হয়। বিচারের মধ্যে যদি কোনো প্রভাব আছে বলে জনগণ মনে করে, হয়তো প্রভাব নেই, প্রভাব আছে না কিন্তু আমি বলছি না, হয়তো প্রভাব নেই, কিন্তু যদি জনসাধারণের মনে হয় যে প্রভাব থাকতেও পারে, তখন সেই জিনিসটা হলো উদ্বেগজনক, সেই জিনিসটা হলো দুঃখজনক। যেমন এখানে যদি আমি যদি দেখতাম যে তাজুল ইসলাম যে লেভেলের আইনজীবী, ওই লেভেলের একজন আইনজীবী শেখ হাসিনা অথবা আসাদুজ্জামান কামালের পক্ষে লড়াই করছে, আইন দিচ্ছে, এই আপনার যুক্তিতর্ক উপস্থাপন করছে, তাহলে আমরা বুঝতে পারতাম। আপনি দেখেন এখানে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের পক্ষে কেউ কোনো সাক্ষী ছিল? কোন রকম জোয়ার কোনো সাক্ষী ছিল? এগুলো দেখা যায়নি তো। কাজেই এইগুলি ভাই এত বললাম যে একটা হত্যা মামলা হলে 100-200 সাক্ষী থাকে, আমরা দেখেছি। 21 যে মামলাটা হয়েছিল, 21 গ্র্যান্ড হাব মামলা, সেই মামলা কতজন সাক্ষী ছিল বলেন আপনি? মানে এই যে এরকম সাক্ষীর সংখ্যা তো অনেক থাকে। তো এখানে তার পক্ষে সাক্ষী থাকে, ওই পক্ষে সাক্ষী থাকে, অনেক থাকে। এখানে শেখ হাসিনার পক্ষে অথবা আসাদুজ্জামান কামালের পক্ষে সাক্ষী ছিল কে? কয়জন ছিল? আমরা তো শুনিনি তেমন কিছু। কাজে এগুলি কিন্তু লাগে, যুক্তি তর্ক, পক্ষ বিপক্ষ, এই পক্ষের সাক্ষী ওই পক্ষের সাক্ষী সবই লাগে। তারপরে যদি ওইভাবে হয় সেটা একটা কথা। কিন্তু এখন কি হচ্ছে, এখন মনে করেন ওই যে সার্জিস বলেছিল যে বিচারের রায় বিচার সম্পন্ন করার পর ইলেকশন হবে, তাই হবে। কারণ এখন আপিল করতে লাগবে 30 দিন, বুঝলেন? এবং সেই আপিলের জন্য আবার কি আছে যে বাদীকে না, কিন্তু কিন্তু যেটা আমি জানি না, মাইট বি আই এম রং, আমি যেটা বললাম, যেটা ইয়ে করে, উনি তো বোধহয় আপিলও করতে পারবেন না, আপিলের সুযোগ তো বোধহয় রাখা হয়নি। না, আমি বলি আপনাকে, আপিলের এই মামলা আপিলের নিয়মটা হলো তাকে 30 দিনের মধ্যে আপিল করতে হবে। কিন্তু কথা আছে, কথা হলো যে ওনাকে হয় ওনাকে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে, জেলে যেয়ে তারপরে আপিল করতে হবে। আচ্ছা, আরেকটা উপায় হলো হয় ওনাকে গ্রেফতার করা হবে, গ্রেফতার করার পর তাকে জেলে পাঠানো হবে, ওনাকে জেলে বসে আপিল করতে হবে। তো এই দুটোর কোনোটাই খুব সহজে হচ্ছে বলে কি আপনার মনে হয়? আপনাকে মনে হয় ভারত তাদের খুব এই 30 দিনের মধ্যে ফেরত পাঠাবে? 30 দিনের মধ্যে ফেরত না পাঠায় তাহলে কি হবে? আপিলের সুযোগ শেষ, তারপর তাকে আসলে তাকে ঝুলাই দেওয়া হবে। তাহলে এই হলো গিয়ে বাস্তবতাটা। তাহলে কি হলো জিনিসটা? কাজে এটা খুব খুব সহজ না বিষয়টা। মানে আপনি যদি মনে করেন এটা আন্তর্জাতিক পর্যায়ে সারা দুনিয়ার কাছে এটাকে আপনি খুব বিশ্বাসযোগ্য করে তুলবেন, খুব সহজ। আপনি দেখবেন, বললাম তো, আপনি দেখবেন আগামী কয়েকদিনের মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে দেখবেন এটা নিয়ে কি আলোচনা হয়। সবাই যে খুব হাততালি দিবে, খুশি হবে, বাহ একটা সুন্দর কাজ করেছেন, তা আমার মনে হয় না। অথচ এই কাজটা সুন্দরভাবে হতে পারত। আমি তো আবারও বলি, আমি নিজে পার্সোনালি মনে করি শেখ হাসিনা অপরাধ করেছেন, আমি মনে করি। কারণ ওই সময় আমি দেশে ছিলাম, আমি জানি কি হয়েছে দেশে, সবই তো আমার চোখের সামনে হয়েছে।